এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আকাশ, আমি তোমাকে মানা করেছিলাম বাসা থেকে বের না হতে। আকাশ অপরাধী ভঙ্গিমায় মাথা নিচু করে বলল। আকাশের কথা শেষ করতে না দিয়ে প্রহর পুনরায় গর্জে উঠে বলে, বাকি কাজ আমি একাই করতে পারবো। তোমাকে বলেছি কদিন আড়ালে থাকতে, তুমি আমার কথা শুনলেই না। তোমাকে আজ পেলে কুত্তার মতো মারত ওরা, সেটা তুমি জানো না? আকাশ আর মাথা তুলতে পারল না। প্রহরের আগুন চোখে চোখ রাখার সাহস তার নেই। বাসা থেকে বেরিয়ে যে বড্ড ভুল করে ফেলেছে সে, সেটা এখন বুঝতে পারছে। কিন্তু প্রহরের সাহায্য সহযোগিতার কথা চিন্তা করে সে বেরিয়েছিল। পথে এমনটা হবে কে জানতো। আগের সিম পাল্টে ফেলেছে সে, সেই সাথে বাসাও। নয়তো এতদিনে তার স্থান হতো হয়তো মাটির নিচে। হন্য হয়ে তাকে খুঁজে বেড়ানো হচ্ছে সেটা সে না বুঝলেও প্রহর নিশ্চয় জেনে গেছিল। তাই তো এই নিষেধাজ্ঞা। প্রহর খানিক জোহরি চোখে আকাশকে পরখ করে শান্ত কণ্ঠে আদেশ ছুড়ল, পুনরায় এমন ভুল যেন না হয়। এদিকটার ঝামেলাটা মিটুক, তারপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না তোমার উপর। আমার কথা চিন্তা না করে নিজের পরিবারের কথা একবার ভেবো। আকাশ সম্মতিতে মাথা দোলালেও তার খুব বলতে ইচ্ছে করল, কিন্তু সেই কথাটা মুখ ফুটে আকাশ বলতে পারল না, কারণ এই প্রশ্নের উত্তর তার জানা আছে। প্রহর গম্ভীর মুখে নির্দ্বিধায় তার উত্তরে বলবে, আমাদের কাজই এটা। যারা মৃত্যু হয়ে থাকে তারা এই প্রফেশনে কখনো আসে না। আকাশকে তাদের বাসায় পৌঁছে দিয়ে প্রহর গাড়ি ঘোরালো নিজ গন্তব্য পথে। পথিমধ্যে তার নিকট ফোন এলো রাহাতের। ফোন রিসিভ করা হলে রাহাত বেজার বিরক্তি নিয়ে বলল, শালা তুই কই? প্রহর নির্লিপ্ততা বজায় রেখে জবাব দেয়, কেন, কি দরকার? তোকে দরকার, বাসায় আসবি না? আসছি। রাহাত ভেমড়ে খেয়ে বলে, ওয়েট, কই তুই? এত জলদি চলে আসছিস? সত্যি? প্রহর ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, মাত্রই না বললি আমাকে দরকার, এজন্য গাড়ি ঘোরালাম। প্রহরের চালবাজিটা বুঝতে পারল রাহাত। সে দাঁত খিচিয়ে বলল, আমার সাথে চালবাজি কম করিস। কোথায় আছিস সেটা বল। কলেজ রোডে। ওখানেই গাড়ি থামা, আমি আশেপাশে আছি, আসছে। গাড়ি থামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা মিলল রাহাতের। গাড়িতে উঠে সে মেজাজ দেখিয়ে বলল, তোদের বাসায় দাওয়াত দিয়ে তুই নিজেই পালিয়ে গেলে? প্রহর ঠান্ডা মেজাজে বলল, কি হয়েছে সেটা বল, এত চেতে আছিস কেন? তোর মতো হারামি বন্ধুকে কি বলবো তুই? রাহাতের কথায় প্রহর বাধা দিয়ে বলল, আকাশকে প্রায় ধরেই ফেলেছিল ওরা। প্রথমে নিজের কাজে বের হলেও পরবর্তীতে তার একটা ফোন কলে ছুটে যাই সেখানে। তাকে উদ্ধার করে বাসায় ফেরার সিদ্ধান্ত নেই, নয়তো পুরোটা রাত কাটতো আজ নিজের কাজে। রাহাত অবাক হয়ে বলল, বলিস কি, তুই না ওকে লুকিয়ে থাকতে বলেছিলে? আমাকে সঙ্গ দিতেই চুপি চুপি বেরিয়েছিলে। আজ প্রথম জানোয়ারগুলো কিভাবে যেন জেনে গেল। এসব কি ইকরামের বাপে করেছে? প্রহর সোয়াল শক্ত করে বলল, সেই নাটের গুরু। রাহাত কপালে আঙ্গুল ঘষে বলল, অথচ আমি এতদিন ভাবতাম ইকরাম শালা সব করছে। ওর কি আসলে এসবে হাত নাই? প্রহর তাচ্ছিল হেসে বলল, ওর কাজ শুধু মেয়েদের নিয়ে ফুর্তি করা পর্যন্তই সীমাবদ্ধ। বাকি যত অপরাধ আছে সব ওর জানোয়ার বাপ আর ফুপু মিলে করে। তাহলে তো ইকরাম অপরাধ কমই করেছে। রাহাতের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে প্রহর উত্তর দিল, কম অপরাধ মানে? ও কি কি করেছে জানিস তুই? অগণিত মেয়েকে রেপ করেছে ওই বেহায়া। যত সংখ্যক মেয়ে নিজ ইচ্ছায় ওর কাছে যায় তার চেয়ে বেশি সংখ্যক মেয়েকে রেপ করে ও। এটা কম অপরাধ? আমার দৃষ্টিতে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে রেপ করা। খুন করলে হয়তো একটা মানুষের দেহের মৃত্যু ঘটে, কিন্তু নির্দয়ের মতো একটা মেয়েকে রেপ করলে দেহের সঙ্গে তার মনের মৃত্যুও ঘটে। জীবন্ত লাশ হয়ে কেউ বেঁচে থাকে, কেউ বা জীবনটাকে শেষ করে দেয়। তাছাড়া ও আমার প্রাপ্তির দিকে নজর দিয়েছে। শালাকে তো আমি ছাড়বো না। আগে ওর বাটপার বাপটাকে সাইজ করে নেই, তারপর ওকে দেখছি। রাহাত নিশ্চুপ থেকে কথাগুলো শুনে আচমকা বলল, ওদের সবটাই দেখি অপরাধী।
এত অপরাধ করে ওরা ছাড় কি করে পায় দোস্ত? টাকার জোরে ন্যায় নীতি আজ টাকার কাছে তুচ্ছ মূল্যহীন হয়ে মাটিতে গড়াগড়ি খায়। রাহাত দীর্ঘশ্বাস ছাড়ল। প্রহর গাড়ি স্টার্ট দিয়ে প্রশ্ন ছুড়ল, কোথায় যাবি? তোদের বাসায়। প্রহর আর চোখে চেয়ে বলল, ওখানে কি? রাহাত দুষ্টু হেসে বলল, নুহা আছে সেখানে। প্রহর ভ্রুকুচকে বলল, তো কি হয়েছে? বিয়ে করেছিস যে একসঙ্গে থাকতে যাচ্ছিস? রাহাত মুখ গুমরা করার ভান করে শাসিয়ে বলল, খবরদার বিয়ে নিয়ে খোঁটা দিবি না। বিয়ের ডেট সামনের শুক্রবার ঠিক করে আমার শ্বশুর আব্বা, সেটা ইতিমধ্যে তুই জানিস। আর কয়টা দিন অবিবাহিত অবস্থায় আছে, অন্তত প্রেমটা তো শান্তিতে করতে দে। প্রহর ঠোঁট এলিয়ে হাসলো। এবার ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, সিঙ্গেল জীবন উপভোগ কর, আর এই সময়টা পাবি না। রাহাত সিটে হেলান দিয়ে আহাজারি করে বলল, আর কতকাল কোলবালিশ জড়িয়ে ঘুমানো যায় বল? এখন বউ চাই, বউ। কোলবালিশের বদলে বউকে জড়িয়ে শান্তির ঘুম দিব। প্রহরের হাসি আরো গাঢ় হলো। রাহাত সরু দৃষ্টিতে প্রহরকে দেখে বলল, তোদের মতো মিঙ্গেলদের দেখলে যে সিঙ্গেলদের অন্তরে জ্বালা পোড়া হয়, সেটা কি তোরা বুঝবি? এখন তো হাসি আসবে তোর। আচমকা গাড়ি থামানো হলে রাহাত হকচকে উঠে। প্রহর গামগামে সুরে বলে, গাড়ি থেকে নাম, দক্ষ বিলাস বাইরে গিয়ে কর। রাহাত আশেপাশে তাকালো একবার। তারা বাসায় চলে এসেছে, অথচ রাহাত ভেবেছিল রাস্তায় নামিয়ে দেবে তাকে তার হারামি বন্ধু। প্রহরদের বাসায় আজ দাওয়াত ছিল সবার। মেহমান সবাই রয়ে গেছে। ডিনার শেষে যার ইচ্ছা হয় সে চলে যাবে। প্রত্যয় অফিস শেষে এখানে এসেছে। ইতিমধ্যে ডাইনিংয়ের সব খাবার সাজিয়ে নিয়েছে প্রাপ্তি। তাকে পাশে থেকে সাহায্য করেছে নোহা আর লাবণ্য। ড্রয়িং রুমে পুরুষরা সবাই আলাপে মগ্ন। সব রেডি করে প্রাপ্তি তাদের আসতে বললে তারা ডাইনিংয়ে এসে বসে সবাই। প্রহরের বাবা, ইফতেখার সাহেব, রাতুল, প্রত্যয়, রাহাত এবং প্রহর সবাই এক সারিতে বসেছে। অপর সারিতে নোহা, রাত্রি আর লাবণ্যকে বসানো হয়েছে। প্রাপ্তি এবং তার শাশুড়ি সবাইকে খাওয়াতে ব্যস্ত। প্রহর আর চোখে একবার দেখে তার ব্যস্ত বউকে। প্রাপ্তি তা লক্ষ্য করে এড়িয়ে যায়। লাবণ্যের অপর সাইডেই বসেছে প্রত্যয়। একসময় প্রত্যয়ের প্লেটে নজর রেখে লাবণ্য বলে, পটল ভাজা করেছে প্রাপ্তি, নিবেন? এই কথা শুনে প্রত্যয় ভাবাচাকা খেয়ে চেয়ে থাকলে পাশে দাঁড়ানো প্রাপ্তি ফিক করে হেসে দেয়। বোনের হাসি দেখে প্রত্যয় আলতো হাসে। তাদের হাসির কারণ বুঝতে না পেরে লাবণ্য হতভম্ব হয়ে চেয়ে রয়। টেবিলের সবার নজর ইতিমধ্যে তাদের দিকে। তারা বুঝতে পারছে না ব্যাপারটা। প্রাপ্তি তা লক্ষ্য করে হাসি থামিয়ে জবাব দেয়, ভাইয়ের স্কুল ফ্রেন্ডরা আগে পটল বলে ভাইয়াকে খেপাতো। প্রত্যয় নামটা একটু কঠিন বলে তারা সংক্ষেপে সেটাকে পটল বলতো। এই জন্যই ভাইয়া রাগ করে পটল খেত না, এখনো খায় না। এই কথা শুনে ডাইনিংয়ে উপস্থিত সবাই হাসলো। লাবণ্য ঠোঁট টিপে হেসে প্রত্যয়ের লজ্জিত রূপটা একবার দেখে নিল। খাওয়ার পার্ট চুকে গেলে ইফতেখার সাহেব আর প্রত্যয় বিদায় নিল বাসা থেকে। আর লাবণ্যকে আজকে রাতটা থাকার জন্য রেখে দিয়েছে রাত্রি। শুধু লাবণ্য না, নোহা, প্রাপ্তি এই তিনজনকেই নিজের রুমে ঘুমাতে বলেছে রাত্রি। সে চায় চারজন একসঙ্গে থেকে আজ সারা রাত গল্প গুজব করতে। সবাই হেসে সায় জানালে প্রত্যয় হতাশ হয়ে ফিরে গেল বাসায়। বুকে রেখে তার যেতে মন না চাইলেও তাদের আনন্দে বাধা দেয়নি। লাবণ্য সারাক্ষণ একা থাকে বাসায়। এবার একটু সবার সাথে থেকে মজা করুক। রাত্রির রুমে লুডো খেলার আসর জমেছে। প্রাপ্তি, নুহা, লাবণ্য রাত্রি মিলে খেলছে আর রাজিয়া ঘুম ঘুম চোখে তা দেখছেন। খেলায় যখন টানটান উত্তেজনা বিরাজমান, তখনই দরজা ঠেলে প্রবেশ করে প্রহর। সে তার বোনকে খানিক পরখ করে বলে, কয়টা বাজে দেখেছিস? ঘুমাচ্ছিস না কেন? রাত্রি খেলায় মন দিয়ে বিরস মুখে জবাব দিল, এখনই না, আরো পরে ঘুমাবো, তুই যা। তুই পরে ঘুমা, আমার বউকে অন্তত ছাড়। প্রহরের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। রাত্রি নিজেও ঠোঁট এলিয়ে হেসে বলল, ড্রয়িং রুমে তখন কি বলেছিলাম তোর মনে নেই? আমরা চারজন আজ একসাথে থাকবো, তুই ঘুমো গিয়ে যা। প্রহর কথা বাড়াল না, শুধু বোনকে কিছুক্ষণ দেখে চোখ রাঙিয়ে চলে গেল। রাত্র সেসব পাত্তা না দিয়ে নিজ মনে আওড়ালো, রসকসহীন ভাইটাও ইদানিং বউ পাগল হয়ে গেছে, ভাবা যায়। রাতুলকে গেস্ট রুমে পাঠিয়ে প্রহর রাহাতকে নিয়ে গেল 2 তলার একটা ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটা প্রহরের জন্য বরাদ্দকৃত, তবে 3 তলার রুমটাতেই থাকা হয় বেশি। এই ফ্ল্যাটেই তাদের 3 তলার ফ্ল্যাটের একদম সোজাসুজি। বেডরুমে ঢুকেই রাহাত গিয়ে শুয়ে পড়ল তৎক্ষণাৎ। রাহাতের অসহায় মুখটা দেখে প্রহর আড়ালে হাসল। রাহাত আচমকা হতাশার শ্বাস ফেলে বলল, নুহার সাথে একটু দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। রাত্রি আপু কাজটা ভালো করলো।
রাত যত গভীর হলো চারজনের আলাপ আলোচনা তত বাড়ল। আজ যেন তারা চঞ্চল কিশোরীর ন্যায় একে অন্যকে ব্যক্ত করছে অজানা সব কথা, কখনো ভূত বিষয়ক বিষয়বস্তু, কখনো বা নিজেদের দেখা হাসির সিন। কতই না আলাপই হলো তাদের মধ্যে। একসময় রাত্রি আলাপের মাঝে ঘুমিয়ে গেল। প্রেগনেন্সির 5 মাস চলছে তার এখন। সারাদিন ঘুমায়নি, এতক্ষণ ঘুমে ঢুলুঢুলু করছিল, তবু চোখ মেলে রেখেছিল। রাত্রিকে ঘুমাতে দেখে বাকি 3 জনও ঘুমানোর প্রস্তুতি নিল। প্রাপ্তির বাম পাশে লাবণ্য ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, কিন্তু ডান পাশে নুহা এখনো ফিসফিস করছে। প্রাপ্তি একসময় চাপা স্বরে বলল, ঘুমা, আপুর ঘুম ভেঙে যাবে। নুহা হাই তুলে বলল, ঘুম আসছে না রে। রাহাত ভাইয়ের কাছে দিয়ে আসবে। প্রাপ্তিকে গুঁতো দিয়ে নুহা বলল, যা, দুষ্টু দুষ্টু কথা বলিস কেন? প্রাপ্তি কিছু না বলে হাসলো। তারপর নুহাকে সতর্ক করে বলল, তোর তো শোয়া ভালো না, রাত্রি আপুর পেটে আঘাত দিস না আবার, দেখিস। আমি এখন নড়াচড়া করি না বেশি, আগের কাহিনী নিয়ে খোঁচা দিবি না বলে দিলাম। প্রাপ্তি চোখ বুজে বলল, আচ্ছা দিব না, এবার ঘুমা। কিছু সময় নীরবতায় কাটলেও নুহা খানিক পর প্রাপ্তির কানের কাছে এসে বলল, প্রাপ্তি রে, ঘুমিয়ে গিয়েছিস? প্রাপ্তি নড়ে চড়ে বিরক্তি নিয়ে বলল, ঘুমাস না কেন, কি হয়েছে? নুহা আগ্রহ নিয়ে বলল, তুই যে তখন একটা মেয়ের কথা বললি না, কি যেন নাম? নুরি। ও হ্যাঁ, মনে পড়েছে, সাজে গিয়ে আমাদের রেখে বন্ধু বানিয়ে ফেলেছিল। নুহার কথায় অভিমান স্পষ্ট। প্রাপ্তি সেটা বুঝতে পেরে মৃদু হেসে তার গাল টেনে বলল, তোকে রেখে কেন? তুই তো সব সময় আছিস, শুধু ফ্রেন্ড না, বোনের মতোই তুই। নুরি মেয়েটাও খুব ভালো, একদম তোর মতো, সেটা দেখা হলেই বুঝতে পারবি। নুহা হঠাৎ কিছু একটা ভেবে ফট করে বলল, আমার বিয়েতে নুরিকে ইনভাইট করি, কি বলিস? তখন দেখা হয়ে যাবে। প্রাপ্তি উৎফুল্ল হলো মুহূর্তেই, খুশি হয়ে সম্মতি জানালো। 2 বান্ধবী আরো কিছুক্ষণ ফিসফিসে গল্প করে অতঃপর ঘুমালো। দিনকে বিদায় জানিয়ে আসে রাত, আর রাতকে বিদায় জানিয়ে নতুন আরেকটা দিনের শুরু হয়। ঠিক এভাবেই পেরিয়ে যায় মাসের পর মাস, বছরের পর বছর। তবে মাস বছর কোনোটাই চলে যায়নি, শুধু এগিয়ে এসেছে রাহাত নুহার বিয়ের দিনটি। প্রাপ্তিটার সাজেক থেকে আসার 7 দিন পরে বিয়ে ঠিক করা হয়েছিল তাদের। আজ বুধবার, আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান, এরপর দিন বিবাহের কাজ সম্পন্ন হবে। নুহা এখন পরিপূর্ণ সুস্থ। মাথায় যে আঘাতটা সে পেয়েছিল সেটা এখন পুরোপুরি সেরে গেছে। এতদিন এই জন্যই যে ওষুধগুলো সেবন করত, সেগুলো তাকে এখন খেতে নিষেধ করে দিয়েছে ডাক্তার। তার অসুস্থতার কথা বিবেচনা করে তার বাবা এতদিন সময় নিয়েছেন বিয়েতে। তাই মেয়ে সুস্থ হওয়ার পর তিনি আর দেরি করতে চাইলেন না এই ব্যাপারে। একমাত্র মেয়ের বিয়েতে আয়োজন করেছেন তিনি বেশ আড়ম্বর সহকারে। ইতিমধ্যে সকল আত্মীয় স্বজন বিয়ে উপলক্ষে চলে এসেছে তাদের বাসায়। প্রাপ্তি, রাত্রি, লাবণ্য আর রাজিয়া বেগম এসেছে আজ। বাকি পুরুষরা বিয়ের দিন নাকি আসবে। তারা আজ থেকে থাকবে রাহাতদের বাসায়, অতঃপর বরপক্ষ হয়ে তারা আসবে এই বাসায়। প্রাপ্তি এটা নিয়ে খুব হেসেছে আজ। প্রহর তার হাসি দেখে ভ্রু কুচকালেও সে বিশেষ পাত্তা দেয়নি। আমোদিত হয়েই বান্ধবীর বাসায় এসেছে সে, আর তাদের পৌঁছে দিয়ে গেছে প্রহর। তার মামা ভাই অফিসে গেছে, বিকালের দিকে রাহাতের বাসায় যাবে হয়তো। বাসায় পৌঁছে রাত্রিকে বিশ্রামের জন্য খালি একটা রুমে রেখে গেলে প্রাপ্তি গেল বান্ধবীর কাছে। প্রাপ্তিকে পেয়ে উচ্ছ্বসিত নুহার মুখ দিয়ে কথার ফুলঝুরি ঝরছে। কথার এক পর্যায়ে নুহা আগ্রহ নিয়ে বলল, নুরি আসছে তো? কিছুদিন পূর্বেই নুরিকে ইনভাইট করা হয়েছে বিয়েতে। নুহা নিজে ফোন দিয়েছিল, এতে নুরি ভীষণ খুশি হয়েছে বলা চলে। সে তখনই জানিয়েছে তারা আসবে বিয়েতে, কিন্তু নুহার আবদারে তাকে আজই আসতে হয়েছে। প্রাপ্তি হাসি মুখে বলল, তুই যা কাহিনী করলি, তোর কথা রাখতেও আজই আসছে। নুহা মৃদু হাস্যে বলল, যাক, ভালো হয়েছে। তবে নিরিবিলি রুমটাতে চোখ বন্ধ করে শুয়ে আছে রাত্রি। এখন একটু কিছুতেই সে হাঁপিয়ে যায়। বাসা থেকে এ পর্যন্ত গাড়ি করে আসলেও নুহাদের ফ্ল্যাট নাগাদ আসতে সে ক্লান্ত ভঙ্গিতে হাঁসফাঁস করছে। ইদানিং শরীরটাও বেশি ভালো না তার। ক্ষণে ক্ষণে পেটের ব্যথায় কাতরাতে আবার বমিও হয়। রাতুল অবশ্য তাকে নিষেধ করেছিল বিয়ের ঝামেলায় না যেতে, কিন্তু রাত্রি জেদ ধরেছে সে বিয়েতে আসবে। বইয়ের ইচ্ছা দেখে তখন আর বাধা দেয়নি রাতুল। বেশি বাধা দিলে দেখা যাবে মুখ ফুলিয়ে বসে তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। রাত্রির জেদ সম্পর্কে তার ভালোভাবেই জানা আছে। প্রহরের থেকেও রাগ জেদ বেশি তার। স্বামীর মনোভাব রাত্রি ভালোই টের পেয়েছে।
তাই তো সেটা মনে করে চোখ বন্ধ করে রেখে মুচকি হাসলো রাত্রি। অতঃপর চোখ খুলে পাশে থাকা ফোনটা হাতে নিল। রাতুলের নাম্বারে ডায়াল করে সে ফোনটা কানে তুলল। 2বার রিং হতে কলটা রিসিভ হলো। রাতুলই আগে কথা বলল। বাসায় পৌঁছে গিয়েছো? রাত্রি আলতো হেসে বলল, কি করছেন আপনি? রাগ হয়েছে আমার উপর? রাগ করবো কেন? এই যে আমি জেদ করে এখানে আসলাম। সেটা তুমি সবসময় করো। রাত্রি কপাল কুঁচকে বলল। কি বললেন? রাতুল এবার শব্দ করে হেসে বলে, কিছু না। খেয়েছো কিছু? রাত্রি ভূতা মুখে বলল, কথা ঘোরাচ্ছেন? উফ জান, মানুষের শরীরে অসুস্থ হয়ে যাবে বিধায় যেতে না করেছিলাম, কিন্তু তোমার ইচ্ছাটাকেও তো আমার প্রাধান্য দিতে হবে, তাই না? এজন্য রাগ করিনি, তবে অন্য একটা কারণে রাগ করেছি। কি কারণ? শ্বশুরবাড়ি গিয়েছিলাম বউয়ের সঙ্গে একটা রাত থাকতে, কিন্তু তুমি কাজটা ভালো করলে না, আমাকে গেস্ট রুমে পাঠিয়ে নিজেই শান্তিতে থাকলে। রাত্রি খিলখিল করে হেসে বলল, আরেকদিন চলে আসতেন। প্রতিদিন আসা যায় না, কাজ আছে তো। কি করছেন এখন? অফিসে বসে মুড়ি খাচ্ছি। রাত্রির সহাস্য মুখে উত্তর করল, হয়েছে, এত রাগ করতে হবে না। বিয়ে শেষ হলে আমি চলে আসব। সত্যি আসবা? আচ্ছা, সাবধানে থেকো। রাখি, কাজ আছে এখন। আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখবেন। রাতুলের সঙ্গে কথা শেষ করে রাত্রি প্রশান্তিতে হাসি হাসল। মানুষটা তাকে যে কতটা ভালোবাসে সেটা একমাত্র সেই জানে। রাত্রি এবার শোয়া থেকে উঠে বসলো। বাহির থেকে চেঁচামেচির শব্দ কানে আসছে। আর এই মাঝে প্রাপ্তি এলো তার কাছে। হাতে থাকা শরবতের গ্লাসটা রাত্রির দিকে এগিয়ে বলল, শরবতটা খেয়ে নাও আপু। অতি তৃষ্ণার্থ হয়ে শরবতের গ্লাস খালি করলো রাত্রি। প্রাপ্তি হেসে গ্লাস নিয়ে চলে যেতে চাইলে রাত্রি বলে উঠল, দাঁড়াও, আমাকে নিয়ে যাও প্রাপ্তি। আম্মু কোথায়? একা ভালো লাগছে না। মাকে পাঠাবো? প্রাপ্তি থেমে বলল, তোমার সাথেই যাব, চলো। হলুদের স্টেজ সাজানো হয়েছে নুহাদের বাড়ির ছাদে। ইতিমধ্যে নুহাকে শাড়ি পরিয়ে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। ফর্সা গুলগাল চেহারার মেয়েটাকে আজ ভিন্ন রকম সাজে একদম পুতুল পুতুল লাগছে। প্রাপ্তি, লাবণ্য, রাত্রি তারাও আজ হলুদ শাড়ি পরেছে। তাদের সঙ্গে মিলে শাড়ি পরেছে নুরিও। সে সিয়ামের সঙ্গে বিকালে এসেছে। রাতের দ্বিপ্রহর এখন। সবাই নুহার মুখে হলুদ লাগানোর কাজটা এখন সম্পন্ন করছে। বড়রা লাগিয়ে চলে গেলে প্রাপ্তি আঙুলের ডগায় হলুদ নিয়ে নুহার 2 গালে ছোঁয়ালো। নুহা হেসে ফিসফিসে বলল, তোকে পরীর মতন লাগছে রে প্রাপ্তি, ভাইয়া দেখলে একদম চোখ ফিরাতে পারতো না। নুহার মাথায় টোকা দিয়ে প্রাপ্তি বলল, তিনি দেখেছেন আমাকে ভিডিও কলে, বুঝলি? তবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেনি, শুধু জিজ্ঞেস করেছে এখানে ছেলেরা আছে নাকি। নুহা ফিক করে হেসে বলল, ভাইয়া জেলাস, বুঝছিস? ভাগ্যিস তোর কাজিনরা সব ছোট ছোট, আর অন্য ছেলেরাও আসেনি, নয়তো উনি রেগে থাকতো। নুহা হাসলো শুধু। নুরি আসলো এরপর হলুদ দিতে। সে এসে নুহার গালে হলুদ ছুঁয়ে মিষ্টি খাইয়ে বলল, এভাবেই সারা জীবন হাসি খুশি থেকো। হলুদ দেবার কাজ সম্পন্ন হলে সেদিনের মতো ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। রাত্রি তার মায়ের কাছে শুয়েছে। প্রাপ্তি, লাবণ্য, নুহা, নুরি সবাই এক রুমে আরও কিছু মানুষের সাথে গাদাগাদি করে শুয়েছে। শোবার আগে সিয়াম এসে ডাকে নুরিকে। নুরি রুম থেকে জলদি বেরিয়ে বলে, কি হয়েছে? সিয়াম চাপা স্বরে বলে, অসুবিধা হচ্ছে তোমার? তুমি সম্বোধন শুনে নুরি টাসকি খেয়ে দাঁড়িয়ে রইল। তারপর হেসে বলল, তুমি করে বলা হচ্ছে? বাহ, আমার বর দেখে রোমান্টিক হয়ে গেছে। সিয়াম আরেকটু ফিসফিসিয়ে বলল, এত মানুষের মাঝে বউকে তুই কবে কিভাবে বলি? আচ্ছা যাও শুয়ে পড়ো, আমি আছি। নুরি হেসে বলল, অসুবিধা নেই কোনো, তুমিও ঘুমিয়ে পড়ো। সিয়াম চলে গেলে নুরি মিটিমিটি হেসে রুমে ঢুকলো। নুহা তার দিকে চেয়ে বলল, দুলাভাইয়ের কি প্রেম প্রেম পাচ্ছিল? এমন কথা শুনে প্রাপ্তির পাশে তাকিয়ে দেখলো লাবণ্য ঘুমিয়ে গেছে। ভাগ্যিস ঘুমিয়েছে, তাই সে নুহাকে আর কিছু বলল না। তবে নুরে এসে নুহার পাশে শুয়ে হেসে বলল, তা পাচ্ছিল হয়তো একটু। নুহা প্রত্যুত্তর করবে আর আগেই তার ফোনটা কম্পন শুরু হলো। রাহাতের কল দেখে নুহা লজ্জা পেল। প্রাপ্তি, নুরি দুজনেই হাসলো। নুরি হাসি মুখে বলল, যাও কথা বলে আসো, বারান্দায় চলে যাও। নুহা লাজুক হেসে চলে গেল। নুরির সেদিকে চেয়ে প্রাপ্তিকে বলল,
তুমি ঠিকই বলেছিলে, নৌহার স্বভাব চরিত্র একদম আমার মতো। আমরা মনে হয় মেলায় হারিয়ে যাওয়া দুই বোন। কথা শেষে নূরে খিলখিলিয়ে হাসলো। তার হাসিতে সঙ্গ দিল প্রাপ্তিও। চাঁদের আবছা আলোয় বারান্দাটা আলোকিত। শীতল বাতাস বইছে ধীরে। বারান্দার এক কোণে এসে কলটা রিসিভ করলো নুহা। সে কোনো কথা না বলে চুপ রইলে রাহাত রসিকতা করে বলল, কথা বলছো না যে? এখন থেকে লজ্জা পাওয়া শুরু করলে নাকি? নুহা এবার কাট কাট স্বরে বলল, একদম লজ্জা পাচ্ছি না আমি। এত রাত্রে কল দিয়েছেন কেন? ঘুমাবো না? একটু পর ঘুমাও প্রিয়তমা। কেন? কথা আছে। কি কথা? ভালোবাসার কথা। নুহা আশ্চর্য হয়ে চুপ রইল। রাহাত ওপাশ থেকে চাপার স্বরে হাসছে। নুহা বুঝতে পারল লোকটা তার সঙ্গে দুষ্টুমি করছে। এতদিন তাকে শাসনের উপর রেখে এখন আসছে ভালোবাসার কথা বলতে। নুহা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি ফোন রাখেন তো, আমি ঘুমাবো। রাহাত তখন অস্থির হয়ে বলল, আরে শোনো, হসপিটালে তোমাকে একবার বলেছিলাম তোমার জন্য সারপ্রাইজ আছে বিয়ের রাতে, সেটা মনে আছে তো? মনে আছে, কিন্তু কি সারপ্রাইজ? বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকে? ওয়েট করো, কালই পেয়ে যাবে সেটা। এখন ঘুমিয়ে যাও, কাল জেগে থাকতে হবে তো। গুড নাইট ডিয়ার। রাহাত কল কাটলে নুহা ফোন কানে নিয়ে দাঁড়িয়ে থাকে। এই লোকটা দিন দিন অসভ্য হচ্ছে। কিন্তু কি এমন সারপ্রাইজ দিবে সে যে কারণে এতবার স্মরণ করাচ্ছে তাকে? কাহিনী কি? ভোরের দিকে সূর্যের আলোক ছাটায় আলোকিত হলো পরিবেশ। আবহাওয়া নাতিশীতোষ্ণ। বিয়ে বাড়ির প্রতিটি মানুষ ভোরের আলো ফুটতেই ঘুম ছেড়ে উঠে গেছে। নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে সকলেই রীতিমতো। আমোদ উল্লাসের বাক্য আওড়ে সকলের নাস্তা বানানোর কাজটা চলছে এখন। বাচ্চা থেকে বড়দের বিভিন্ন বাক্য লাভ ও চেঁচামেচিতে বাসার অবস্থা আজ বেশ রমরমা। ড্রয়িং রুম থেকে আসা হয়েছে শুনে মূলত নুহার ঘুম ছুটে গেছে। তীক্ষ্ণ কথার আওয়াজে নিদ্রাভঙ্গ হওয়ায় মাথাটা দপদপ করছে তার। বিরক্তিতে মুখ কুচকে সে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চেয়ে দেখলো কেউ নেই বিছানায়, এমনকি রুমে। সবাই উঠে গেছে নাকি? নুহা বিস্মিত দৃষ্টি ফেললো দেয়াল ঘড়িতে। সকাল 8টা বাজে। বিয়ের কনেকে এত বেলা পর্যন্ত ঘুমাতে দেওয়া হয়েছে, এ যেন নুহার বিশ্বাসই হচ্ছে না। অন্তত তার মা তো কখনোই ঘুমাতে দেবে না এত বেলা। নুহা ভেবে রেখেছিল ভোর 6টা বাজতেই তাকে টেনে তোলা হবে বিছানা থেকে, কিন্তু এমন কিছুই হয়নি। নুহা নিজের বিস্মিত ভাব কাটে মুচকি হাসলো। মনে মনে খুশি হলো এই ভেবে, যাক 2 ঘন্টা বেশি ঘুমানো গেছে। বিছানায় থাকা নিজের ফোনটা হাতে নিল এবার নুহা। ফোনের স্ক্রিনে চাইতেই রাহাতের রিসেন্ট দেওয়া মেসেজ চোখ পড়ল। সে লিখেছে, শুভ সকাল প্রিয়তমা। রাহাতের এটুকু কথাতে নুহা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। তার কি হয়েছে সে জানে না, তবে কাল থেকে রাহাতের নামটা শুনলেও তার লজ্জা লাগছে ভীষণ। মেসেজ দেখে চোখ ঢেকে নুহা যখন লাজুক হাসছিল, তখনই দ্রুত পায়ে রুমে আসে প্রাপ্তি। নুহা তাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও প্রাপ্তি তা ধরে ফেলে মিটে মিটে হেসে বলে, রে নতুন বউ, এত লজ্জা পাচ্ছিস কেন? নুহা ঠোঁটের হেসে বলল, শুধু শুধু লজ্জা পাচ্ছি রে। আমার এত লজ্জা লাগছে কেন বলতো? প্রাপ্তি তার হাতে থাকা খিচুড়ির প্লেটটা টেবিলে রেখে নুহার সামনে বসলো। রয়ে সে বলল, তুই যে নতুন বউ হবি সেজন্য লজ্জা লাগছে। এবার লজ্জা টজ্জা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। আর একটু পরেই সবাই তোকে ঘিরে ধরবে, তখন আর খাওয়ার সময় পাবি না। নুহা আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, দাঁড়া আসছি। ও ভালো কথা, আমার মা কই? আচ্ছা ডাকতে এলো না যে আমায়? প্রাপ্তি এবার শব্দ করে হেসে বলল, আন্টি আসছিল ভোরেই, তোকে ঘাড় ধরে তুলতে কিন্তু আমি বাধা দিয়েছি। কাল রাতেও দেরি করে ঘুমিয়েছিস, তাই সকালের ঘুমটা প্রয়োজন তোর জন্য। নুহা আলতু হেসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলল, এ না হলে আমার বান্ধবী। হয়েছে, এত ঢং দেখাতে হবে না। নুহা হাসি মুখে ওয়াশরুমে চলে গেলে প্রাপ্তি নিজের ফোনটা উদ্ধার করলো বালিশের তলা থেকে। স্ক্রিনে নজর রাখতে চোখগুলো বড় বড় হয়ে গেল তার। 15টা মিসড কল প্রহরের নাম্বার থেকে এসেছে। এই লোক এতবার কল দিয়েছে কেন? প্রাপ্তি ভাবনায় পড়ে কল ব্যাক করলো, কিন্তু কলটা কেটে দিয়েছে প্রহর। ফোন না ধরাতে রাগ করেছে নাকি লোকটা? ভোরে তো ফোন চেক করেছিল, কিন্তু তখন কোনো মিসড কল ছিল না, আর না মেসেজ। প্রাপ্তি বিমর্ষ মনে যখন কথাগুলো ভাবছিল, তখন পুনরায় কল এলো প্রহরের নাম্বার থেকে। প্রাপ্তি তৎক্ষণাৎ রিসিভ করলে ওপাশ থেকে প্রহরের গম্ভীর স্বরটা কানে এলো, মাত্র কল ব্যাক করার সময় হলো আপনার? প্রহরের মুখে আপনি সম্বোধন শুনে প্রাপ্তি বুঝতে পারলো লোকটা রেগে গেছে। সে মৃদু হেসে তাই শকটোক্তি করলো, সকাল সকাল এত সম্মান দিচ্ছেন যে, ব্যাপার কি? একবার কাছে আসেন, তখনই বুঝবেন ব্যাপারটা আসলে কি।
প্রহরের মনোভাব ঠিক স্পষ্ট হলো না, তাই প্রাপ্তি খানিক ইতস্তত করে বলল, এত রেগে আছেন কেন? ফোন সাইলেন্ট ছিল তো, তাই শুনিনি। তাছাড়া প্রাপ্তির কথা শেষ হওয়ার আগে প্রহর গমগম স্বরে বলল, আমি কৈফিয়ত চেয়েছি? না চাইলেও রেগে তো আছেন। স্বামীর রাগ কৈফিয়ত দিয়ে নয়, অন্যভাবে ভাঙাতে হয়। প্রাপ্তি ভ্রুকুচকে বলল, অন্যভাবে মানে? আপনি কি আমার কাছে আছেন? কাছে থাকলে কি করতেন ম্যাডাম? প্রাপ্তি এবার চাপা রাগ দেখে বলল, সম্মান দেখানো বন্ধ করবেন? কি আপনি আপনি শুরু করেছেন? ওপাশ থেকে এবার প্রহরের হাসির আওয়াজ পাওয়া গেল। খানিক পর হাসি থামিয়ে সে বলল, কাছে থাকলে আরো সম্মান দেখাতাম। যাই হোক, আমাকে কাছে পেলে রাগ কিভাবে ভাঙাতে সেটা বলো। প্রাপ্তি খানিক লজ্জা পেলেও কাট কাট ভঙ্গিতে বলল, সেটা এখন বলবো কেন? কাছে আসুন, তখনই দেখবেন না হয়। কাছেই তো আসতে দিচ্ছ না। সাজেক থেকে আসার পর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ শুধু। একবার পেয়ে নেই, তখন বোঝাবো। প্রাপ্তি ঠোঁটেলে হেসে বলল, শখ দেখে বাঁচি না। প্রহর গম্ভীরতা নিয়ে বলল, খুব জ্বালাচ্ছ কিন্তু তুমি আমাকে। প্রাপ্তির ঠোঁটের হাসি আরো গাঢ় হলো। ঠোঁট কামড়ে হেসে কোনো রকমে বলল, সেটাই তো চাইছি আমি। প্রহর কি বলবে বুঝতে না পেরে থ্রেড দেওয়ার ভঙ্গিতে বলল, একবার হাতের নাগালে তোমাকে পেয়ে নেই কুইন, তখন আমি একা জ্বলবো না, তোমাকে নিয়েই জ্বলবো। নুহার আগমনে প্রাপ্তি নিজের হাসি থামালো। প্রহরের কথার প্রত্যুত্তরে সে বলল, আচ্ছা দেখা যাবে, এখন রাখছি। কল কেটেও প্রাপ্তির ঠোঁটের হাসি সরল না। নুহা মুখ মুছে টাল রেখে সে বলল, ভাইয়া কল দিয়েছিল? খেয়ে নে এখন। তুই খেয়েছিস? না, খাবো। নুহা প্লেট তুলে বলল, চল একসাথে খেয়ে নি, হা কর। প্রাপ্তি আর মানা না করে নুহার সঙ্গেই খেয়ে নিল। প্লেটের খিচুড়ি দুজনে শেষ করে পাশে থাকা বাটি থেকে আরও নিয়ে অনেকদিন পর দুই বান্ধবী একসঙ্গে গল্প গুজব করে সকালের নাস্তাটা সারল। বাকি আত্মীয় তখন ডাইনিং রুমে নাস্তা সারতে ব্যস্ত। সূর্যটা যখন ঠিক মধ্য গগনে স্থির থেকে উত্তাপ ছড়াচ্ছে, তখনই বরপক্ষের আগমন ঘটে কনেপক্ষের বাড়িতে। তাদের সাদরে গ্রহণ করে কনেপক্ষের লোক সকল। বরকে বসানো হয় বাসার সামনে করা স্টেজে। সেখানে বেশ কিছুক্ষণ বসে থেকে গরম ইতিমধ্যে কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাতের। রুমাল দিয়ে ঘাম মুছে রাহাত অসহায় মুখ করে প্রহরের দিকে তাকালে সে ঠোঁট কামড়ে হাসে। বন্ধুর হাসিটা দেখে রাহাতের কষ্ট দ্বিগুণ হয়। ক্রোধে ফুঁসে ওঠে সে। তা দেখে প্রহর টান টান ভঙ্গিতে বসা থেকে দাঁড়িয়ে জবাব দেয়, বিয়ে করতে তো পাগল হয়ে গেছিলি, এবার মজা বোঝ। আয়োজন করে বিয়ে না করে ভালোই করেছি আমি, নয়তো এসব প্যারায় মাথা গরম হয়ে যেত আমার। রাহাত কঠিন ভাষায় কিছু বলবে তার আগে হেঁটে অন্যদিকে চলে গেল প্রহর। সে যাওয়ার খানিক পরে শ্বশুরবাড়ির কজন লোক এসে রাহাতকে নিয়ে গেল ফ্ল্যাটে। রাহাত বুঝলো তার বন্ধুই তাদের গ্যাস সমস্যার কথাটা বলেছে। বাহিরে যে রোদ, গরমে টিকা যাবে না একদম। ড্রয়িং রুমের সোফায় পুরুষরা সবাই বসে আছে। বরকে নাস্তা দেওয়া, সকলের খাওয়া দাওয়া শেষ করার বেশ কিছুক্ষণ পরে কাজী সাহেব এসে উপস্থিত হয়েছেন। রাহাতের পাশে বসেছে প্রহর। কাজী সাহেব সামনে বসে কিছুক্ষণ স্থির থেকে বিয়ে পড়ানো শুরু করেন। রাহাতের সম্মতি জেনে পেপারে সই করার কাজটা সম্পাদন হলে রুমের ভেতরে থাকা নুহার সম্মতি জানার জন্য পাঠানো হয় তার বাবাকে। তিনি রুমে গিয়ে ক্রন্ধনরত মেয়ের সম্মতি জেনে কাগজে সই করে বের হন। বিবাহের কাজ সম্পন্ন হলে নবদম্পতির জন্য সবাই দুয়ার উদ্দেশ্যে সৃষ্টিকর্তার নিকট হাত তোলেন। খয়েরি রঙা লেহেঙ্গা গায়ে জড়ানো নুহার, হাতে গলায় কানে নাকে বিয়ের সব গয়না দিয়ে ভরা। জাকজমক সাজে মেয়েটাকে অপসরী লাগছে যেন, কিন্তু অতিরিক্ত কাদার ফলে মেয়েটার সুন্দর সাজটা এবার নষ্ট হওয়ার পথে। বিয়ের সব নিয়মকানুন শেষ করার পর বিদায়ের পালা এলো। তাকে এবার চলে যেতে হবে স্বামীর ঘরে, নিজের দীর্ঘদিনের আবাসস্থল ফেলে। বিয়ে পড়ানো থেকে নুহা কাঁদছে, এখনো কেঁদেই যাচ্ছে। রাহাত কষ্ট পায় তার কান্নায়, আবার বিরক্ত হয়। মেয়েটা এমনভাবে কাঁদছে যেন তারা তাকে বেঁচে দিবে। প্রহর দূরে দাঁড়িয়ে সবটা দেখে। বান্ধবীর সঙ্গে তাল মিলিয়ে প্রাপ্তিও কেটে যাচ্ছে। তার বোন লাবণ্য, নূরে সবাই মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। নুহার মা তো মেয়েকে ছাড়ছেই না। প্রহর এক ফাঁকে বন্ধুর অস্বস্তি মাখা মুখটাও দেখল। সবকিছু লক্ষ্য করে প্রহরী তাড়া দিল বউকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য, নয়তো এসব থামবে না। অলরেডি রাতে 9টা বেজে গেছে। নুহার সঙ্গে তার কিছু ছোট ছোট মেয়ে কাজিনকে পাঠানো হলো। বরের গাড়িতেই তারা উঠেছে। রাহাত তাদের হাতে চকলেট ধরিয়ে বউয়ের পাশ ঘেঁষে বসলো। নুহার কানে ফিসফিস করে বলল, কান্না থামাও না, আদর দিব তো।
নুহা ভেজা চোখে রাহাতকে চোখ রাঙালো। রাহাত সেসবে পাত্তা না দিয়ে নুহার হাত টেনে চুমু খেলো পরম আবেশে। বরের গাড়ির পেছনে ছিল আরো 3টা গাড়ি। একটাতে প্রহর প্রত্যয় দুজন একসঙ্গে ছিল। প্রত্যয় সকাল থেকে একটা বিষয় নিয়ে ভেবে যাচ্ছে। কদিন যাবতই তার আশেপাশে ইকরামের দেখা পাচ্ছে সে। সেদিনের অফিসের নিচে দেখেছিল, আজ বেশ কয়েকবার রাহাতদের বাড়ির আশেপাশেও দেখেছে, কিন্তু প্রত্যয় বুঝতে পারছে না তার পেছু নিল কেন হারামজাদাটা। কি চলছে তাদের মাথায়? প্রত্যয়ের অন্যমনস্ক ভাব খেয়াল করে প্রহরও, তবে কিছু জিজ্ঞেস করার পরিবর্তে সে নিতান্ত শান্ত রাখে নিজেকে। রাত বাজে 12টা। সারাদিন আনন্দ উল্লাসে থেকে সবাই এখন ঝিমিয়ে রাতের খাবার সেরে সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু নুহাকে এখনো ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে রাহাতের কিছু কাজিন। মেয়েগুলো ঘুমে ঢলে পড়ছে, তবু তাকে ছাড়ছে না। রাহাত না আসা অবধি নাকি তাকে ছাড়বেও না। নুহা বিরক্ত হলো এই পর্যায়ে। এবারে আসার পর থেকে রাহাতের রুমে তাকে যেতে দেওয়া হয়নি। গেস্ট রুমে সে ফ্রেশ হয়ে কাপড় ছিঁড়েছে। তাকে গান্ডে পিণ্ডে গিলিয়েছে ও সবাই, কিন্তু রুমে কেন যেতে দিচ্ছে না? সে কি শুবে না? বসে থাকতে থাকতে কোমরটাও আজ ব্যথা করছে তার। রাহাতের আসার খবরটাও নেই। এই লোক কোথায় আছে কে জানে। নুহার হঠাৎ স্মরণ হলো রাহাতের সারপ্রাইজের কথা। এই সারপ্রাইজ গিফট কিনতেই কি লোকটা বাইরে গেছে নাকি বুঝতে পারছে না নুহা। কিয়ৎক্ষণ বিরক্তিতে কাটিয়ে দিল। তারপর আচমকায় ঘরে আগমন ঘটে রাহাতের। রাহাত আসতেই তার কাজিনরা সব সচকিত হয়ে তার কাছে গিয়ে দাঁড়ায়। রাহাত মেকি হেসে তাদের উদ্দেশ্যে বলে, কি চাই? তার কাজিনরা সবাই সমস্বরে বলে উঠে, একদম নাটক করবা না ভাইয়া, আমাদের টাকা দাও। টাকার জন্য বসে আছি, নয়তো কখন ঘুমিয়ে পড়তাম। রাহাত আর ভনিতা করলো না। 1000 টাকার নোট তাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার বিদায় হওয়া। 1000-এ হবে না, আরো লাগবে। রাহাত পড়লো চিপাই। এগুলোরে দিয়ে কাজ করালেও ঝামেলা। সে ওয়ালেট থেকে আরো 1000 বের করে তাদের হাতে রেখে দিয়ে বলল, আর একটা টাকাও পাবি না, যা ঘুমা গিয়ে সবগুলো। রাহাতের কাজিনরা আর বায়না না করে খুশি মনে টাকা নিয়ে চলে গেল। রাহাত এবার তার বইয়ের বিরক্তি মাখা মুখটা দেখে ঠোঁট চেপে হেসে এগিয়ে গেল। নুহার হাত ধরে উঠিয়ে বলল, রুমে চলো। রাহাতের রুমের দরজা ঠেলে ঢুকতেই নুহার চক্ষু যুগল বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কি দেখছে সে? এই কাজ কে কখন করলো? এমন অদ্ভুত বাসর ঘর তো সে বাপের জন্মে দেখেনি। খাটের চতুষ্পার্শ্বের কাঠামোতে এমনকি পুরো রুমে ঝুলন্ত অবস্থায় আছে হাওয়াই মিঠাই, ভর্তি খসখসে প্যাকেট। সুগন্ধিযুক্ত ফুলের বদলে প্যাকেট সহ হাওয়াই মিঠাই দিয়ে সাজানো হয়েছে পুরো রুমটা। বেলুনের মতো করে সাজিয়ে রাখা হয়েছে মিঠাইগুলো। বাসর ঘরে ফুলের সুবাস না পেয়ে বড় বড় ডিমের মতো এমন হাওয়াই মিঠাই দেখে নুহার মেজাজটায় চটে গেল। সে তখনই পিছু ফিরলে দেখে রাহাত পাগলের ন্যায় হাসছে। এমন গা জ্বালানো হাসি সহ্য করতে না পেরে নুহা দাঁত খিচিয়ে বলল তৎক্ষণাৎ, এসব কি? এটা তাহলে সে আপনার সারপ্রাইজ? রাহাত খুব কষ্টে নিজের হাসি থামিয়ে নুহার কোমর টেনে নিজের কাছে আনলো। কানে কানে ফিসফিস করে বলল, হ্যাঁ জান, ঠিক ধরেছ। এবার বলো, সারপ্রাইজ কেমন লাগলো? নুহা মুখ ফুলে রাগে অস্থির হয়ে বলল, খুবই জঘন্য। এমন একটা মজা আপনি আমার সাথে করতে পারলেন? নুহার গালে টপটপ কয়েকটা চুমু খেয়ে রাহাত হেসে উত্তর করলো, এই এত হাওয়াই মিঠাই সংগ্রহ করতে আমার কত সময় লেগেছে জানো? থাক, জানতে হবে না। এবার খাওয়া শুরু করো, তোমার তো পছন্দের খাবার। রাহাতের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে নুহা রেগে বলল, খারাপ লোক। আবারও ঘর কাঁপিয়ে হাসতে লাগলো রাহাত। তা দেখে নুহা রাগে দুঃখে ব্যালকনির দিকে চলে গেল। কিছুক্ষণ পর রাহাতও এলো সেখানে। রাহাতের অস্তিত্ব টের পেয়ে নুহা শ্বাসে বলল, একদম আমাকে ছুবেন না। রাহাতকে আর সে বাধা মানে? সে এসেই কোলে তুলে নুহাকে রুমে নিয়ে গেল। নুহাকে বিছানায় বসিয়ে নিজেও তার পাশে বসলো। নুহার দোগালে হাতের আজলাই নিয়ে রাহাত মৃদু হাসে বলল, এবার সবাই তো ফুল দিয়ে সাজিয়ে বাসর করে, আমরা না হয় ভিন্নভাবে করলাম, কি বলো? রাখছো কেন? নুহা সরু চোখে চেয়ে বলল, আপনার পেটে পেটে এত শয়তানি আগে বুঝতে পারিনি। এসব কবে ভেবে রেখেছেন? ঠোঁট কামড়ে হেসে রাহাত জবাব দিল, যখন হসপিটালে ছিলে তখন থেকেই আমার বউকে বাসর রাতে রাখিয়ে দিতে ইচ্ছা জেগেছিল। সে যত রাখবে আমি তত ভালোবাসবো। আইডিয়াটা ভালো না? নুহা নিজে এবার হেসে দিল। রাহাতের বুকে চাপড় দিয়ে শুধালো, বাবা মা কিছু বলেনি এসবের জন্য? বলেনি মানে? এসবের জন্য অনেক বকা হজম করেছে। নুহা মুচকি হেসে এবার পুরো রুমে চোখ বুলালো। মনে হচ্ছে হাওয়ার মিঠাইয়ের রাজ্যে তারা ঢুকে গেছে। তুলোর মতো গোলাপি রঙা মিঠাইগুলো হঠাৎ ভীষণ আকর্ষণীয় ঠেকছে তার কাছে। আকাশের মেঘের ন্যায় ভাসমান, বাতাসের তালে মৃদুভাবে দুলছে। কে কবে এমন বাসর ঘর দেখেছে?
নুহার এবার নিজেরই গা কাঁপিয়ে হাসি পেল। হাসতে হাসতে অস্থির হলে হঠাৎ রাহাতের মুগ্ধ নয়নজোড়া দেখে সে থমকে গেল। সে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। নুহার নিঃশ্বাস মুহূর্তে ভারী হয়ে উঠলে রাহাত তাকে জাপটে বুকের মাঝে জড়িয়ে ধরে। নুহার শান্ত হয়ে রাহাতের বুকে মুখ লুকিয়ে পড়ে রয়। একসময় নুহার মাথায় হাত বুলিয়ে রাহাত বলে ওঠে, তোমার অ্যাক্সিডেন্টটা আমায় বড্ড ভীত করে তুলেছিল জানো। তখন ওই পরিস্থিতিতে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি যদি সুস্থ না হতে তবে যে কি হতো আমার। আমি শেষ হয়ে যেতাম হয়তো ধীরে ধীরে। এমন করো না প্রিয়তমা, তোমার যা লাগবে শুধু আমাকে বলবে, আমি তখনই এনে দেব। কেন যে ওই দিন বোকার মতো কাজটা করেছিলে। রাহাতের অবস্থাটা অনুভব করতে পারে নুহা। এখনো তার বুকের কম্পন তাকে জানাচ্ছে কতটা ভালোবাসে তাকে এই লোক। নুহা এবার রাহাতের বুকে মিশে গিয়ে বলল, আর এমন হবে না। রাহাত মৃদু শ্বাস ছেড়ে চুমু খেল নুহার কপালে। নুহা চোখ বুজে শুধালো, কয়দিনের দেখাতে এত ভালোবাসলেন কি করে আমায়? নুহার দিকে গাঢ় দৃষ্টিতে এবার চাইল রাহাত। নুহাও চেয়ে রইল অপলক। রাহাত একসময় তার চোখে চোখ রেখে বলল, ভালোবাসতে অপরন্ত সময় নয়, একটা মুহূর্তই যথেষ্ট। হুমায়ুন আহমদ এই কথাটা ঠিকই বলেছিলেন। তোমাকে ভালোবাসতে আমার সত্যিই বেশি সময়ের প্রয়োজন হয়নি। আচমকা অপ্রত্যাশিত কায়দায় হয়ে গেছে কিভাবে জানো। নুহার লাজুক হাসিটা দেখে হঠাৎ রাহাতের বুকে অনুভূতির জোয়ার শুরু হলো। অদ্ভুত সম্মোহনে নুহাকে শক্ত করে জড়ে ধরে ঘাড়ের ঠোঁট ছোঁয়ালো সে। অতঃপর বিড়বিড় করে মোহগ্রস্তের মতো, আই ওয়ান্ট ইউ। মাথার উপরের আসমানটা আজ সাদা চাদরে আবৃত হয়ে আছে। সেই সাথে মৃদুমন্দ বাতাসে দুলছে গাছের কচি পাতাগুলো। ঝির পবনের তালে বাগান থেকে ফুলের মিষ্টি সুগন্ধ নাকে এসে লাগছে তীব্রভাবে। স্নিগ্ধ ও সতেজ সকালে ফুরফুরে মেজাজে চোখ বন্ধ করে ফুলের মিষ্টি সুবাস নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে প্রাপ্তি কিঞ্চিত হাসল। খানিক আগে বাগানে এসে দাঁড়িয়েছে সে। দুদিন হলো সে তার মামার বাসায়। প্রফুল্ল মনে ধীর পায়ে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো বাগানের বেলি ফুল গাছটার কাছে। প্রাপ্তি মিষ্টি হেসে একটা ফুল ছিঁড়ে সুবাস নিল প্রাণ ভরে। বেলি তার খুব পছন্দের ফুল। সেই ফুলের সুবাসে মন্ত্রমুগ্ধ হয়ে সে বারবার ছুটে আসে গাছটার কাছে। ফুল হাতে দাঁড়ানো অন্যমনস্ক প্রাপ্তির হঠাৎই নজর যায় বেলি ফুল গাছের পেছনে থাকা ছোট্ট তুলসী গাছটার দিকে। সেদিকে খানিক স্থির নয়নে চেয়ে থাকলে তার ঠোঁটের কোণের হাসিও হঠাৎ উধাও হয়ে মনটা বিষাদে ছেয়ে যায়। বেশ কিছু মাস আগের ঘটনাগুলো মস্তিষ্কে এসে জড়ো হলে সে আতঙ্কিত হয় খানিক। সে রাতে নিজের অসহায় অবস্থাটা পুনরায় অনুভব করে সে গাছটা থেকে দৃষ্টি সরিয়ে ভীত নয়নে আশেপাশে চায়। তবে আগের মতো প্রাপ্তি এখন ভয় পায় না। প্রহর যেদিন থেকে তাকে আপন করে নিয়েছে সেদিন থেকেই তার মনের সমস্ত ভয় কর্পূরের ন্যায় উড়ে গেছে। আগে যেমন সারাটা সময় নিজেকে কি করে ইকরামের হাত থেকে বাঁচাবে সেই দুশ্চিন্তায় অস্থির থাকত প্রাপ্তি, এখন সে নিজেকে বাঁচানোর চিন্তা বাদ দিয়ে প্রহরের বিপদের চিন্তায় ব্যাকুল থাকে সবসময়। প্রহর না বললেও প্রাপ্তি খুব ভালো করে জানে ইকরাম দমে আছে একমাত্র প্রহরের কারণেই। সেই মানুষটা যদি দেয়াল হয়ে তার পাশে না থাকতো তাহলে নিশ্চয় খারাপ কিছু হতো। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলে এদিক সেদিকে চেয়ে অবশেষে প্রহরের বারান্দায় নজর ফেলতেই চমকে যায়। এলোমেলো চুলে টি শার্ট ট্রাউজার পরা প্রহর ঠিক তার চোখের দিকেই চেয়ে আছে। প্রাপ্তি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে আচমকায় ফিক করে হেসে দিল। তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটুকু তার এখন মনে পড়ছে তীব্রভাবে। সে আধার রাতে একজন আরেকজনের চেহারা স্পষ্ট দেখতে না পেলেও পরদিন সকালে ঠিক স্পষ্ট হয়েছিল দুজনের চেহারা। সেদিনের মতো আজও প্রহর ঘুমু ঘুমু চোখে বাগানে দাঁড়ানো হাস্যরত মেয়েটার মুখের দিকে তাকিয়ে। সবকিছু এক হলেও তফাৎ হলো এই, সেদিনের দেখা মেয়েটা ছিল অজ্ঞাত অপরিচিত, আর আজকে সে মেয়েটি প্রহরের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তার অর্থাঙ্গিনী। ঠোঁট টিপে হেসে প্রাপ্তি যখন প্রহরকে দেখছিল তখনই প্রহর কিছু একটা তাকে ইশারা করে। প্রহর তাকে নিজের কাছে ডাকছে। এই ইশারাটা বুঝেও প্রাপ্তি অবুঝের ভান ধরল। লোকটাকে জ্বালাতে কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে থেকে বাগান থেকে বাসার ভেতরে চলে গেল মিটিমিটি হেসে। সকাল 9টা। প্রত্যয় শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিল। অফিসে আজ জরুরি মিটিং আছে তার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরার সময় প্রত্যয়ের হঠাৎ নজর গেল তার পেছনে দাঁড়ানো লাবণ্যের দিকে। মেয়েটা কেমন মলিন মুখে তার দিকে চেয়ে আছে। প্রত্যয় খানিক চিন্তিত হয়ে ঘুরে দাঁড়ালো। লাবণ্যের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? লাবণ্য মাথা নেড়ে বলল, তবে একটা কথা বলবো। প্রত্যয় কপাল কুচকে লাবণ্যের চোখের দিকে তাকালো। অতঃপর তার গালে হাত রেখে বলল, বলো। লাবণ্য মাথা নিচু করে বলল, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, অনেকদিন হলো তো যাই না, আজ কি যাব?
লাবণ্যের মলিন মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে প্রত্যয় মৃদু হাসলো। তারপর দুহাতে লাবণ্যকে জড়িয়ে ধরে বলল, এজন্য মন খারাপ করে বসেছিলে? আমি ভাবলাম কি না কি বলবে। যাও, রেডি হও, আমি তোমাকে পৌঁছে দিয়ে অফিসে যাব। লাবণ্য খানিক ইতস্তত করে বলল, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তো। আপনি মামা কিভাবে থাকবেন এসব ভেবে যেতে চাই না, কিন্তু আজ ভীষণ খারাপ লাগছে বাবা মায়ের জন্য। আমরা থাকতে পারবো। কদিন যে থেকে আসো বাবা মায়ের কাছে। লাবণ্য এবার আলতো হেসে প্রত্যয়ের মুখের দিকে তাকালো, অনুরোধ স্বরে বলল, আজ অফিস শেষে ওখানেই যাবেন প্লিজ। জামাইকে ছেড়ে মেয়ে একা গেলে কি ভাববে তারা? প্রত্যয় খানিক ভেবে উত্তর দিল, সকাল 11টায় মিটিং আছে আমার, এখন যেতে পারবো না, তবে রাতে ওখানে যাব। এবার খুশি? লাবণ্য হেসে জড়িয়ে ধরল প্রত্যয়কে, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, খুব খুশি। প্রত্যয় ঠোঁট কামড়ে হেসে নিজেও জড়িয়ে নিল লাবণ্যকে। তার চুলে ওষ্ঠ স্পর্শ করে ধীর গলায় বলল, রেডি হয়ে নাও। নিজের রুমে ঢুকে প্রাপ্তি আগে নিজের ফোনটা চেক করলো। সে যা ভেবেছিল তাই হয়েছে। প্রহর তাকে 3 বার কল দিয়ে ফেলেছে ইতিমধ্যে। প্রাপ্তি মৃদু হেসে কল ব্যাক করতে নিলে আবারও কল আসে প্রহরের। ফোনটা রিসিভ করা হলে প্রহরের গম্ভীর স্বর শোনা গেল, বাসায় আসো। ভার্সিটি যাব তো, ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেবে আজ। নুহাও আসছে। কখন? কার সাথে যাবে? প্রাপ্তি ঠোঁট টিপে হেসে উত্তর দিল, এখনই যাব, ভাইয়া নিয়ে যাবে। প্রহর খানিক চুপ থেকে জিজ্ঞেস করলো, তাহলে বাসায় আসবা না? প্রাপ্তি কিছু একটা চিন্তা করে বলে, ভার্সিটি থেকে এসে তারপর যাব। আপনি নাস্তা করেছেন? না, সাবধানে যেও। কল কাটের আওয়াজ হলে প্রাপ্তি কান থেকে ফোন নামালো। মহাশয় যে রেগে গেছেন তা প্রাপ্তি ভালোভাবেই বুঝতে পারছে, তবে লোকটাকে জ্বালাতে ভালোই লাগছে তার। প্রাপ্তি হেসে ফোন রেখে উঠে দাঁড়ালে তার ডাক পড়ে। ডাইনিং রুম থেকে প্রত্যয় তাকে ডাকছে। প্রাপ্তি দ্রুত সেখানে গেলে প্রত্যয় জিজ্ঞেস করে, হোস না এখনো? আমার লেট হয়ে যাবে তো বোন। প্রাপ্তি তাড়াহুড়ো করে বলল, তুমি খাওয়া শেষ করো, আমি রেডি হয়ে আসছি ভাইয়া, বেশি সময় লাগবে না। তুই নাস্তা করবি না? আমার নাস্তা করা শেষ। যাই হোক, ভাবি আর মামা কোথায়? মামা ঘুমাচ্ছে, আর লাবণও রেডি হচ্ছে, তার বাবার বাসায় যাবে আমাদের সঙ্গেই। প্রাপ্তি আর কিছু না বলে হেসে মাথা নেড়ে চলে গেল রেডি হতে। সবাই রেডি হলে যাওয়ার আগে ইফতেখার সাহেবকে বলে 9:30টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় প্রত্যয়। তেজহীন সূর্যটা মাথার উপর স্থির, শীতল হাওয়া ধেয়ে আসছে চারিদিক থেকে। এমন নাতিশীতোষ্ণ পরিবেশে অনার্স ফার্স্ট ইয়ারের প্রায় সব স্টুডেন্টই মাঠে নেমে যে যার মতো আলাপে মুশগুল। রেজাল্ট দিয়েছে খানিক আগেই। প্রাপ্তির সিজিপিএ 3.85 আর নুহার 3.80। প্রত্যাশার থেকে ভালো নাম্বার পাওয়ায় প্রাপ্তি নুহা দুজনে বেশ খুশ মেজাজে আছে। ক্লাসের সবার সঙ্গে কুশল বিনিময় করে তারা দুজনে চলে এলো ক্যান্টিনে। ফুচকার সিঙ্গারা অর্ডার দিয়ে তারা টেবিলে এসে বসলো। প্রাপ্তি স্বস্তির শ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, যে নাম্বার পেয়েছি এটা আশা করিনি। ভেবেছিলাম এবার অনেক কম নাম্বার পাবো। নুহা তাল মিলিয়ে বলল, আমিও ভেবেছিলাম এবার ডাব্বা মারবো। প্রাপ্তি কপাল কুঞ্চিত করে বলল, আমি না হয় নতুন বউ ছিলাম তখন, তাই পড়তে পারিনি বেশি, কিন্তু তুই পড়িসনি কেন? নুহা দাঁত কিরিয়ে হেসে বলল, আমার গায়ে তখন নতুন প্রেমের বাতাস লেগেছিল, তাই পড়ায় মন বসেনি। রাহাত ভাই এখন কেমন পড়ায় তোকে? পেয়েছিস তো একজন টিচার হাজবেন্ড, এবার বুঝবি ঠেলা। নুহা দুঃখে মুখ করে বলল, আর বলিস না, এই লোক সেকেন্ড ইয়ারের বই ভর্তি হওয়ার আগেই নিয়ে এসেছে। বিয়ে হয়েছে মাত্র 7 দিন হলো, অথচ আমাকে পড়তে বলে এখনই। প্রাপ্তি হেসে উঠল নুহার দুঃখের কাহিনী শুনে। হাসি মুখে বলল, হাওয়াই মিঠে এনেছিস? কিছু দিস তো আমাকে, আজ বাসায় নিয়ে যাব। নুহা এবার মুখ ফুলে কাটমট চাহনিতে বলল, খবরদার প্রাপ্তি, মজা করবি না। একে তো ঢোল বাজে সবাইকে জানিয়েছিস, এখন আবার মজা করছিস। প্রাপ্তি মুখ চেপে হেসে বলল, রাহাত ভাইয়া নিজেই তার বন্ধুকে এসব বলেছে, আর আমি তো শুধু ভাবি, মা আর রাত্রি আপুকে বলেছি। ভীষণ সবের কাজ করেছিস। যাই হোক, লাবণ্য আপুকে ভাবি ডাকিস কবে থেকে? প্রাপ্তি স্থির হয়ে বসতো এবার। এরই মধ্যেও তাদের খাবার এসে গেছে। ফুচকা একটা মুখে পড়ে প্রাপ্তি জবাব দিল, 2 দিন হলো ডাকছি, একটাই তো ভাবি আমার। ভাবি না ডেকে আপু বললে কেমন দেখায় না বল? নুহা হেসে বলল, আমিও তাহলে ডাকবো এখন থেকে। ডাকিস। আচ্ছা, লাবণ্য আপুদের ক্লাস নেই কখন? মাস্টার্স ফাইনাল ইয়ারের এক্সাম হতে বেশি দেরি নাই, বাসায় থেকেই পড়ার
কভার করছে এখন। গল্প গুজব করতে করতে দুজনে খাবার শেষ করে ক্যান্টিনের বাইরে আসে। তখনই থার্ড ইয়ারের একটা মেয়ের সঙ্গে তাদের দেখা হয়। মেয়েটা নুহাকে দেখে দাঁড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ নুহাকে পরখ করে জিজ্ঞেস করে, শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে, তাও আমাদের ভার্সিটির একজন স্যারের সাথে। প্রেম করছিলে নাকি স্যারের সঙ্গে? নুহা প্রাপ্তি দুজনে চোখাচোখি করলো। মেয়েটা এখনো ভ্রু কুচকে চেয়ে আছে নুহার দিকে। এমন জিজ্ঞাসাবাদ আর চাহনিতে নুহার মেজাজ ছুটে গেলেও শান্ত কণ্ঠে সে হেসে উত্তর করলো, রাহাত স্যার ভার্সিটিতে টিচার হয়ে আসার আগ থেকে ওনার সাথে আমার সম্পর্ক ছিল। উনি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন আমাকে। তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আপু বুঝেছেন নাকি আরো ব্যাখ্যা করব? মেয়েটার যেন নুহার কথা সহ্য হলো না। তার দিকে গরম দৃষ্টিতে খানিক চেয়ে থেকে গদগদ পায়ে চলে গেল। নুহা মেয়েটির যাওয়ার দিকে চেয়ে থেকে বলল, এমন ভাবে চোখ রাঙালো যেন জামাইটা আমার না ওর। প্রাপ্তি মুচকি হেসে বলল, রাহাত ভাইকে পছন্দ করতে বোধ হয়। নুহা অতিষ্ঠ গলায় বলল, হাসিস না, প্রচন্ড মেজাজ খারাপ হয়েছে। সুন্দর স্যার দেখলে মেয়েগুলো একদম মৌমাছির মতন ভন ভন করে, ভাল লাগে না। নুহার চটে যাওয়া দেখে প্রাপ্তি তার হাত ধরে বলল, হয়েছে, এবার আয়। রাহাত ভাই আছে গেটে। তাহলে চল। তুই কার সাথে যাবি? মামা গাড়ি পাঠাবে বলেছিল, বাইরে গিয়ে দেখি এসছে কিনা। আচ্ছা চল। দুই বান্ধবী গেটের বাইরে এসে দাঁড়াতে অদূরে রাহাত ও প্রহরকে আলাপনরত অবস্থায় দেখলো। রাহাত ভার্সিটিতেই ছিল বিধায় তাকে এখানে আশা করলেও প্রহরকে এই মুহূর্তে আশা করেনি প্রাপ্তি। লোকটা কাজ ফেলে তাকে অ্যাভয়েড করার শাস্তি দিতে চলে এসেছে নাকি? প্রাপ্তি ঢুক গেলে সামনে এগিয়ে গেল। আর ফাঁকে নুহা তাকে টিপ্পনি কেটে বলল, বাহ, তোর জামাই আসবে বললি না তো? আমি তো এমনই, জানিস না? প্রাপ্তি আনমনা হয়ে বলল, আমি নিজেই জানতাম না। না। প্রাপ্তি নুহা কাছাকাছি এসে দাঁড়ালে দুই বন্ধুর কথোপকথন থেমে যায়। প্রহর আর চোখে প্রাপ্তিকে একবার দেখে নিয়ে রাহাতকে বিদায় দিয়ে বলে, বাসায় চলে যা, আসছি আমরা। রাহাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে নুহার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে গেল। তারা চলে যাবার পর প্রাপ্তির দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো প্রহর। তবে কোনো কথা না বলে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে গেল। প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে নিজে উঠে বসলো। প্রাপ্তি চোরা দৃষ্টিতে তাকে বারবার দেখে যাচ্ছে। এ লোক রেগে আছে নাকি স্বাভাবিক সে ঠিক বুঝতে পারছে না। প্রাপ্তির চোরা দৃষ্টি প্রহর পর্যবেক্ষণ করছিল অনেকক্ষণ যাবৎ। এবার সে টানটান হয়ে বসে সরাসরি প্রাপ্তির চোখের দিকে তাকালো। ডান ভ্রু তুলে জিজ্ঞেস করলো, এভাবে দেখছো কেন? আমি কি পরপুরুষ? প্রাপ্তি ভরকে গিয়ে ইতস্তত করে বলল, মানে আপনি কি রেগে আছেন? প্রহরের গম্ভীর মুখটা এবার দুষ্টুমিতে ছেয়ে গেল। ঠোঁট বাঁকিয়ে হেসে প্রাপ্তির একদম নিকটে এসে বসলো সে। প্রহরের কাছে আসা দেখে প্রাপ্তি কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই সে চোখ নাচিয়ে বলল, যদি রেগে থাকি তাহলে কি করবে? প্রহরের দুষ্টু হাসি দেখে প্রাপ্তিও কিঞ্চিত হাসলো। এবার আচমকা প্রহরের গালে চুমু খেয়ে সে উত্তর দিল, আদর করব। প্রাপ্তি এমন করবে সেটা প্রহর ভাবতেই পারেনি। সে অতি বিস্ময়ে হা হয়ে আছে। খানিক পর নিজেকে ধাতস্থ করে প্রাপ্তির লাজুক মুখটার দিকে তাকিয়ে সেও হাসলো। পরক্ষণে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, আমি সত্যিই রেগে আছি। বাসায় গিয়ে আদর দিয়ে রাগ ভাঙাতে হবে, কিন্তু মনে থাকে যেন। প্রাপ্তি চোখ ছোট ছোট করে তাকালে প্রহর মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। প্রাপ্তি প্রসঙ্গ পাল্টে বলল, শোনেন, মামা বলেছিল গাড়ি পাঠাবে। গাড়ি কি আসেনি? এসেছিল, আমি পাঠিয়ে দিয়েছি। প্রাপ্তি এবার আগ্রহ নিয়ে বলল, আমার রেজাল্ট কেমন হয়েছে সেটা তো জিজ্ঞেস করলেন না। প্রহর সামনের দিকে নজর রেখে আলতো হেসে বলল, ফোনে দেখে নিয়েছি, তোমার রেজাল্ট ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। প্রাপ্তি স্মিত হেসে মাথা নাড়ল কেবল। ধীরে ধীরে যানজট পেরিয়ে গাড়ি এগিয়ে চলল তাদের গন্তব্যস্থলে। নিঝুম দুপুর, আশপাশ শান্ত নিস্তব্ধ। প্রহরদের বাসাটা এমনিতেই কোলাহল মুক্ত স্থানে গড়া। তার উপর দুপুরের সময়টাতে পুরোপুরি নীরব হয়ে যায় চারপাশ। লাঞ্চ করে প্রহর নিজের বিছানায় এসে শুয়েছে মাত্রই। কিছুক্ষণ বাদে প্রাপ্তিও রুমে আসলো। অতঃপর বারান্দা থেকে শুকনো কাপড়গুলো এনে ভাঁজ করায় মন দিল। প্রহর তার কার্যকলাপ স্থির চোখে দেখে যাচ্ছে। আচমকা মায়ের গলার আওয়াজে প্রহর সচকিত হয়ে দরজার দিকে চায়। রাজিয়া বেগম এগিয়ে এসে ছেলেকে জিজ্ঞেস করে, তুই আজ কোথাও যাবি বাবা? প্রহর মৃদু শ্বাস ছেড়ে বলে, বিকালে বের হব, ঢাকার বাইরে যাব, আসতে লেট হতে পারে। রাজিয়া বেগম বোঝার ভঙ্গিতে মাথা দুলালেন। মায়ের চিন্তিত মুখটা দেখে প্রহর পুনরায় বলল, কেন?
কিছু হয়েছে? না, কিছু হয়নি। রাত্রিকে দেখতে যেতে চাইছিলাম আর কি। পাশ থেকে প্রাপ্তি বলে উঠল, তাহলে একবার দেখে আসুন মা। রাজিয়া বেগম একবার ছেলের দিকে তাকিয়ে জবাব দিল, প্রহর এলে তারপরেই যাব না হয়। তোমাকে একা রেখে যাব না। ওখানে গেলেই তারা আমাকে থাকার জন্য জোর করবে। প্রহর গম্ভীর মুখে সম্মতি জানিয়ে বলে, আমি এলেই তারপর যেও। কথা শেষে রাজিয়া বেগম চলে গেলে প্রহর স্তম্ভিত প্রাপ্তিকে আদেশ করল, দরজাটা বন্ধ করে কাছে এসো। প্রাপ্তি ভ্রু কুচকে চেয়ে থাকলে প্রহর ঠোঁট এড়িয়ে হেসে বলল, আমি উঠে আসবো। প্রহরকে আর কিছু বলতে হয়নি। তার আগে প্রাপ্তি দরজা বন্ধ করে তার কাছে এসে বসল। প্রাপ্তিকে কাছে পেতে প্রহর তাকে একটানে বুকে নিয়ে এলো, কানে ফিসফিসিয়ে বলল, আদর করো। ঘরের দরজা বন্ধ, জানালার পর্দা টানা, ব্যালকনির দরজাটাও ফিরানো। আধু অন্ধকার রুমটায় প্রহর মোহনীয় চোখে চেয়ে আছে নিজ অর্ধাঙ্গিনীর দিকে। প্রাপ্তি মাথা নিচু করে আছে। প্রহরের হাতের ছোঁয়া হঠাৎ কোমরের কাজটা পেলে লজ্জায় প্রাপ্তির গাল দুটো লাল হয়ে ওঠে। বইয়ের লাজুক চেহারাটা নজরে এলে প্রহরের অনুভূতি আরো গাঢ় হয়। প্রাপ্তিকে পাশের বালিশে শুয়ে দিয়ে পিপাসার্থের ন্যায় প্রাপ্তির অধৈর্য গলা আঁকড়ে ধরে। বেসামাল ছোঁয়ায় শিহরিত প্রাপ্তি তখন শক্ত করে জড়িয়ে নেয় প্রহরকে। একসময় প্রাপ্তি নিজে মত্ত হলেও সাড়া দিল নিজ স্বামীর এমন প্রেমময় আহ্বানে। বিকেলের ম্লান আলোয় আলোকিত প্রকৃতি, রোদের উপস্থিতি এখন আর নেই। দৈত্যের মতো গাছগুলো সূর্যকে আড়াল করে ছায়া দিয়ে রেখেছে সর্বত্র। প্রাপ্তি উদাস মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রহর কদিনের জন্য ঢাকার বাইরে যাবে শোনার পর থেকে মনটা বিষাদিত হয়ে আছে তার। রুমের ভেতরে রেডি হতে থাকা প্রহর তার বউয়ের মনোভাব বুঝতে পারল যেন। গায়ে জড়ানো শার্টের বোতামগুলো লাগিয়ে তখনই বারান্দায় চলে এলো সে। প্রাপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। প্রাপ্তির সম্বিত ফিরে পেয়ে স্বাভাবিক হলো। নিজের অনুভূতি লুকিয়ে প্রহরের দিকে ফিরে তারা দিয়ে বলল, আপনার দেরি হয়ে যাবে তো, রেডি হয়ে নিন। প্রাপ্তির চোখের দিকে তাকালো প্রহর। ওই দু চোখে বিষাদের ছায়া দেখতে পেয়ে সে তার দুগাল হাতে রাজলায় নিল। প্রাপ্তি সরু চোখে চেয়ে থাকলে প্রহর শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, খুব জলদি চলে আসবো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? দুশ্চিন্তা করে অস্থির হয়ে যেও না। মনে রাখবে, বিপদে ধৈর্য ধারণ করতে হয়। প্রহরের শেষের কথাটা শুনে প্রাপ্তির ভ্রুযুগল কুঁচকে এলো। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কিসের বিপদ? প্রহর খানিক হেসে উত্তর করল, বাসার বাইরে গেলেই তো তুমি আমার বিপদ চিন্তায় অস্থির হয়ে যাও, সেটাই বললাম। প্রহর হাসি দিয়ে কথা ঘুরিয়ে দিলেও প্রাপ্তির খানিক খটকা লাগলো। কিন্তু প্রহরের আশ্বাস মাখা দৃষ্টি দেখে মুহূর্তে নিজ মনের ভ্রান্ত ধারণাকে পাশ কাটিয়ে প্রহরের কথায় মস্তিষ্কে সেঁটে রইল প্রাপ্তির। প্রহর দীর্ঘশ্বাস ফেলে প্রাপ্তির কপালে চুমু খেয়ে বলল, বউ রুমে আসো, বের হব এখনই। প্রাপ্তি মাথা নাড়িয়ে প্রহরের পেছু পেছু রুমে যায়। রুম থেকে বের হবার আগে প্রহর তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে চিন্তা করতে বারণ করে যায়। অতঃপর মায়ের কাছে বিদায় নিয়ে সে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত বাজে 10টা। রাতের খাবার শেষে সবকিছু গুছিয়ে প্রাপ্তি মাত্রই রুমে এসেছে অন্যমনস্ক হয়ে। রুমের চারপাশে নজর বুলিয়ে পুনরায় মুঠোফোনটা হাতে নিল সে। প্রহর গেছে থেকে একটাও কল করেনি। সে কল দিয়েছিল, সেটাও রিসিভ হয়নি। প্রাপ্তি এখন আর এসবে তটস্থ হয় না। কিঞ্চিত মন খারাপ বিরাজ করলেও সে তা কাটিয়ে ওঠার চেষ্টা করে। প্রহরের কাজটাই যে এরকম। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছাড়ে। তবে প্রহর কি আবারও আগের বারের মতো কোনো ঝুঁকিপূর্ণ কাজে গেছে? তার কথার ধাঁচে এমনই তো বোঝা গেছে। প্রাপ্তি ভেবে অস্থির হয়ে বিছানায় বসে। একসময় ভাবনার মাঝে তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লাবণীর নামটা দেখে প্রাপ্তি খানিক অবাক হয়। এই রাতের বেলা তার ভাবি কল দিয়েছে কেন? প্রাপ্তি অস্থির মনে তৎক্ষণাৎ কল রিসিভ করে। তবে প্রাপ্তির সাড়া দেওয়ার আগেই ওপাশ থেকে লাবণীর ভঙ্গুর ভেজা গলার আওয়াজ শোনা যায়, তো তোমার ভাইয়া নিখোঁজ প্রাপ্তি, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। বাসার ঘরে থমথমে অবস্থা বিরাজমান। নিগড় নিস্তব্ধ সেই ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে আকাশ পাতাল চিন্তায় ব্যস্ত। মনের অশুভ সংকেতে বারবার ভিতর শঙ্কিত হয়ে উঠেছে এক একজন। প্রাপ্তি নিঃশব্দে কাঁদছে। চোখের অশ্রু কোনোভাবেই বাধা মানছে না তার। ভাইয়ের জন্য দুশ্চিন্তায় সে দিশেহারা। রাজিয়া বেগম তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে অদৃশ্য সান্ত্বনা বুঝিয়ে চলেছেন অনবরত। তাতেও প্রাপ্তির অস্থিরতা কমছে না। দুশ্চিন্তায় পাহাড় জমেছে তার মনে। গড়িয়ে পড়া চোখের অশ্রু মুছে নিয়ে প্রাপ্তি আবারও তাকালো তার মামার দিকে। লাবণীর মুখে প্রত্যয়ের নিখোঁজ সংবাদ শুনে প্রাপ্তি ভিমড়ে খেয়ে সেখানে স্থির হয়ে যায়। তখন দিকভ্রান্ত হয়ে কি করবে বুঝতে না পেরে প্রাপ্তি মাথায় হাত রেখে বিছানায় বসে পড়ে।
শঙ্কায় হাত পা কাঁপতে শুরু করলে প্রাপ্তি কোনো রকমে হাতে থাকা ফোনটা থেকে প্রহরের নাম্বারে কল করে, কিন্তু আশ্চর্যজনকভাবে ফোনটা বন্ধ পাওয়া যায়। অস্থিরতার ভেতর কাঙ্ক্ষিত ফোনটা বন্ধ পাওয়ায় প্রাপ্তি আরও অসহায় হয়ে দুঃখে কেঁদে ওঠে। এতক্ষণ তো রিং হচ্ছিল, হঠাৎ ফোনটা বন্ধ বলছে কেন? লোকটা তার কলে কি ডিস্টার্ব ফিল করছে তাই বন্ধ করে দিয়েছে? কিন্তু এখন তো প্রহরকে তার ভীষণ প্রয়োজন ছিল। প্রাপ্তি উন্মাদের ন্যায় বারবার কল করে যায়, তবে সেটা আর প্রহরের নিকট পৌঁছায় না। একদিকে ভাইয়ের অমঙ্গল চিন্তা, অন্যদিকে প্রহরের ফোন বন্ধ পেয়ে প্রাপ্তির দিশা হারিয়ে তার শাশুড়ির রুমের দিকে এক প্রকার দৌড়ে যায়। রাজিয়া বেগম দরজা খুলে যখন নিজ পুত্রবধূর এরূপ বেসামাল অবস্থা দেখেন, তখন তিনিও ভরকে যান। পলাশ সাহেবও বিচলিত হন। প্রাপ্তির মুখে আসল কথা শুনে তারা তখনই চলে যান প্রাপ্তির মামার বাসায়। তারা এসেছে থেকে ইফতেখার সাহেব চুপ, কিছুই বলছে না। মামার এমন নীরবতা প্রাপ্তিকে স্বস্তি দিচ্ছে না। ভেতরের ভয়টা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এক পর্যায়ে ইফতেখার সাহেব মাথা তুলে ভাগ্নের দিকে এক পলক তাকিয়ে পলাশ সাহেবের দিকে দৃষ্টি তাক করেন। জড়ানো গলায় ধীর আওয়াজে বললেন, কাজ ব্যতীত পত্তই কখনো এক মুহূর্ত বাইরে থাকে না। আজ কি হলো বুঝতে পারছি না। লাবণ্যদের বাসায় যাওয়ার কথা ছিল আজর। ঘন্টাখানিক আগে মেয়েটা যখন কাঁদতে কাঁদতে বললো পত্তই বাসায় পৌঁছায়নি, তখন অফিসে খোঁজ লাগিয়েছি আমি তখনই। কিন্তু তারা বললো পত্তই নাকি অনেক আগেই বেরিয়ে গেছে অফিস থেকে। ওর বন্ধু বান্ধব সবার থেকে খোঁজ নেওয়া শেষ, কারো বাসায় যায়নি ছেলেটা। এমনকি আমি নিজেও ড্রাইভারকে নিয়ে অফিস ঘুরে পাশে পাশেও খুঁজে দেখলাম, ওর তো কোনো হদিশই পেলাম না। কি করবো বুঝতে পারছি না। ইফতেখার সাহেবের কথাগুলো শুনে প্রাপ্তি ফুঁপিয়ে কেঁদে উঠল। তার শাশুড়ি মলিন মুখে নিজের বুকে চেপে রাখলেন প্রাপ্তিকে। পলাশ সাহেব পরিস্থিতিটা বুঝে আশ্বাস দিয়ে বললেন, প্রাপ্তিমা, কান্না করো না, কিছুই হবে না প্রত্যয়ের। এদিকে আমার ছেলেটা যে কেন ফোনটা বন্ধ রেখেছে সেটাই বুঝতে পারছি না। আমি রাহাতকে কল করেছি, ও আসুক, তারপর কিছু একটা ব্যবস্থা করি আমরা। শেষ কথাগুলো বন্ধুর মুখের দিকে চেয়ে বললেন ইফতেখার সাহেব। মাথা নেড়ে দৃষ্টি নত করে বললেন, ওদিকে লাবণ্যকেও সামলানো যাচ্ছে না, বারবার বাসা থেকে বের হয়ে যেতে চাইছে। ওর বাবাকে বলেছি আটকে রাখতে। আমার তো খুব চিন্তা হচ্ছে, ওই বেঈমানের দল কিছু করেনি তো। পলাশ সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, সবাইকে অস্থির হয়ে গেলে চলবে, দুশ্চিন্তা করো না। রাহাত এলে চলো থানায় জিডি করে আসি। ইফতেখার সাহেব সম্মতি জানালেন তার কথাই, কিন্তু এক অদ্ভুত ভয় তার মনে তাড়া করে বেড়াচ্ছে। স্বস্তি মিলছে না অন্তরে। প্রাপ্তির ভয়ে গলা শুকিয়ে আসছে। ইকরাম যদি তার ভাইকে নিয়ে যায়, ওরা যে ভয়ঙ্কর, যদি তার ভাইকে কিছু করে দেয়। প্রাপ্তি আর ভাবতে পারে না। অশ্রুতে মাখামাখি চোখের কোটর ছেড়ে আরো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ঝাপসা চোখে হাতে থাকা ফোনটা থেকে এখনো 2টা নাম্বারে কল দিয়ে যাচ্ছে সে, কিন্তু 2টো নাম্বারই বন্ধ। কোনো রেসপন্স আসছে না সেখান থেকে। ঘড়ির কাঁটাটা নিজ গতিতে ছুটে চলেছে অবিরত, থামার প্রয়োজন মনে করছে না। বাইরে ঘুটঘুটে অন্ধকার, রাতের নিস্তব্ধতা ফুটে থেকে থেকে কুকুরের আওয়াজ ভেসে আসছে দূর হতে। গ্রিলে হাত দুটো শক্ত করে চেপে ধরে অন্ধকার রাস্তাটায় এক ধ্যানে চেয়ে আছে লাবণ্য। তার স্থির চক্ষু যুগল থেকে টপ টপ করে অশ্রুকণা ঝরছে। মনের ভেতরটায় কষ্টের স্তূপ জমেছে যেন, কোনোভাবেই তা প্রশম হচ্ছে না। তার চোখের তারায় এখনো প্রত্যয়ের স্নিগ্ধ মুখটা ভেসে উঠছে। সকালে অফিস যাবার আগে কত আদরে তাকে জড়িয়ে নিয়ে মাথায় ঠোঁট ছুঁয়েছে। তাকে বাসায় পৌঁছে দিয়ে স্বভাব যা তময় খাসিটা দিয়ে মানুষটা বিদায় নিয়েছে তার থেকে। কিন্তু এখন সে কোথায়? ঠিক আছে তো? সে কি আবার ফিরে আসবে না? তার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ঘুমাতে বলবে না? লাবণ্য ঠোঁট কামড়ে চোখ দুটো বন্ধ করে নেয়। বন্ধ চোখের পাপড়ি ছুঁয়ে বড় বড় অশ্রু কণা গড়াচ্ছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে তার। কত অপেক্ষা, কত সাধনার পর প্রত্যয়কে পেয়েছে। সেই মানুষটার কিছু হলে সে বাঁচবে কিভাবে? কেন ফিরছে না? মুখের ভেতরটায় যে ভয়ানক যন্ত্রণা হচ্ছে। লাবণ্য দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। গ্রিল থেকে হাত আলগা করে ফ্লোরে বসে পড়ল। হাতেতে মুখ গুজে কান্নার দাপটে হেঁচকে তুলছে সে রীতিমতো। মেয়ের জন্য খাবার নিয়ে ফিরে আসা লাবণ্যের মা রুমে তাকে না পেয়ে বারান্দায় এলেন। লাবণ্যের এরূপ বিধ্বস্ত অবস্থা দেখে তার মাতৃমন হু হু করে উঠল। খাবারের প্লেট রেখে তখনই এসে মেয়েকে বুকে জড়ালেন তিনি। মাথায় আঙ্গুল চালিয়ে এলোমেলো ভাবে বললেন, কান্না করিস না মা, কিছু হবে না প্রত্যয়ের। তোর বাবা গেছে প্রত্যয়ের মামার সাথে, তারা প্রত্যয়কে নিয়ে ফিরবে দেখিস। এবার ওঠ, 12টার উপরে বাজে, কিছু মুখে দিসনি, খেয়ে নে এখন। লাবণ্য দৃশ্য হারা, বুকের ভেতর ঝড় বইছে তার।
শঙ্কায় উৎকণ্ঠিত হয়ে ফুপিয়ে যাচ্ছে। মায়ের সান্ত্বনায় এক সময় সে ভেজা গলায় থেমে থেমে বলে, ওনাকে ফিরে আসতে বলো মা। মেয়ের মনের অবস্থাটা যেন পড়তে পারলেন রত্না বেগম। প্রত্যয়কে যে তার মেয়েটা ঠিক কতটুকু ভালোবাসে মা হয়ে সেটা তিনি ভালোভাবেই বুঝতে পারেন। ছেলেটার নিখোঁজ সংবাদে তার মনেও অজানা আশঙ্কা বিরাজ করছে। প্রত্যেকে যে মেয়ের জামাই নয় নিজের ছেলের মতোই দেখেন তিনি। তার মাতৃতুল্য মনটা ভালো সংকেত না দিলেও মেয়ের সামনে দুর্বল হচ্ছেন না তিনি। লাবণ্যকে জাপটে ধরে ঠিক ছোট্টবেলার মতো এটা ওটা বলে বুঝ দিয়ে শান্ত করার চেষ্টা করছেন। আর মনে মনে ছেলের সমতুল্য প্রত্যয়ের জন্য উপরওয়ালার কাছে দুয়ার দরখাস্ত তিনি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।